বংশীয় গরু ছাগলের সাথে উচ্চ বংশীয় লুটপাটকারীদের আমরা দেখা পেলাম। আর এই লুটপাট চালাচ্ছে উচ্চ বংশীয় ক্ষমতাধরদের কারণে। এইটা হচ্ছে বিনা ভোটের সরকার, এইটা গণতান্ত্রিক সরকার, এইটা জনগণের স্বার্থ হানিকর সরকার। তাই সে আজ লুটপাটের রাজত্ব কায়েম করে নিজের রাজত্ব রক্ষা করে চলেছে। বাংলাদেশের স্বার্থ বিক্রি করে কোনো ঋণ নেওয়া চলবে না। বাংলাদেশের স্বার্থ বিক্রি করে আগামী প্রজন্মকে ঋণগ্রস্ত করা চলবে না। ঋণ খেলাপিদের নাম প্রকাশ করা হোক, গলায় গামছা দিয়ে তাদের জেলে ভরা হোক, তাদের কাছ থেকে টাকা আদায় করা হোক এবং এই টাকা জনকল্যাণে ব্যয় করা হোক। আপনারা একটু আমাদের দেশের দিকে যদি তাকান তাহলে দেখবেন এত এত ঘটনাবলী ঘটে যাচ্ছে, আমরা কোনটা ফেলে কোনটা কথা বলবো এবং সবটাই গুরুত্বপূর্ণ। অনেক কথা যেন আমরা বলতেও পারছি না। উদাহরণ দেন, বাজেট একটা চলছে না ভাই, জানেন বাজেট ঘোষণা করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে পাশ করবে কয়দিন পরে, কিন্তু এখন এই বাজেট নিয়ে কোনো আলোচনা আছে? আপনারা দেখেন আলোচনা নাই। তার মানে আলোচনা নাই আবার আছে, আছে কোনটা? নাই মানে জনগণের আলোচনা নাই। বাজেট যে শাসক গোষ্ঠী প্রণয়ন করছে, আলোচনা নাই মানে তারা যা মনে করে সেইভাবে এই বাজেট পাস করা। কিন্তু এখন দেখেন, দুর্নীতি বাদ দিয়ে, ভারত সফর বাদ দিয়ে, অন্যান্য বিষয় বাদ দিয়ে বাজেটের কথা তো মানুষ শুনবে না। আমি একটা দুইটা কথাও বিষয় খালি বলতে চাই। আপনারা কেউ খেয়াল করেছেন এবারের বাজেট কত লক্ষ কোটি টাকার? 8 লক্ষ কোটি টাকা। শুনছেন না? আচ্ছা আমি সহজে বলি, ধরেন 8 টাকার বাজেট। এবারে আমি একটু সরকারের কথাই চলে যাই। আপনারা ইদানিং এখন একটু খুব ভালো করে খেয়াল করবেন, আমাদের সরকারের আগে মন্ত্রী ছিল, সরকারের বিশেষ বিশেষ লোক, তারা কি বলে। এতদিন তো আমাদের কথা শুনছেন, এইবার তাদের কথা একটু কান দিয়ে শুনবেন, দেখবেন থলের বিড়াল সব বেরিয়ে যাচ্ছে। আমি শুনলাম কয়েকদিন আগে যিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, তিনি একটা ভাষণ দিলেন। তিনি ভাষণ দিয়ে কি বললেন শুনবেন? উনি বললেন, আমরা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছিলাম তাতে আমাদের বাজেট হওয়ার কথা ছিল 9,92,000 কোটি টাকা। তার মানে ধরেন 10 লক্ষ কোটি টাকা। তা বাজেট কয় টাকার করলো ওরা? প্রায় 8 লক্ষ কোটি টাকা। তার মানে বিষয়টা কি? সহজে বলি, সরকারি একটা হিসাব করেছিল 10 টাকার বাজেট করবে, করলো কয় টাকার? 8 টাকার। তার মানে সক্ষমতা থাকলে ভাই করতো, তার মানে সক্ষমতা নাই, সক্ষমতার 12টা বেজে গেছে। আচ্ছা এবার বললাম 8 টাকার বাজেট করছে, এখন একটা বাড়ির হিসাব দিলেন, আপনি 8 টাকার বাড়ি একটা বাজেট করলেন, 8 টাকার বাজেটে আপনি 2.5 টাকার উপরে দিলেন, যারা কাজকর্ম করে সরকারি কর্মচারী তাদেরকে দিয়ে দেবেন, বাকি কয় টাকা থাকলে হিসাব করেন। আর 1 টাকার বেশি মানে 1 লক্ষ কোটি টাকার বেশি দেবেন আপনারা হচ্ছে কাদেরকে? আগে যে ঋণ নিছেন সেই ঋণ শোধ করুন। এইবার আল্লাহকে কিছু বলতে বাকি টাকাগুলো কি হবে? হিসাব দেখা যাচ্ছে ওই যে সেক্রেটারিয়েট সহ যেসব কর্মচারী আছেন তাদেরকে যে টাকা দেবেন আপনি উন্নয়নের বাজেটে ওই রকম কয় টাকা রাখছেন। তা আমি বেশি কথা বললাম না, 2টা উদাহরণ দিলাম। একটা হচ্ছে যা সরকার হিসাব করছিল তা করতে পারলো না, 2 নম্বর হচ্ছে যা বাজেট তার অধিকাংশ যাচ্ছে ঋণের টাকা শোধ আর ওই কর্মচারীদের বেতন দিতে। তার মানে কোনো পরিবারের ভালো অবস্থা হলে এরকমের হয় না, বরঞ্চ এই বাজেটটা কি করা হলো? ঋণ খেলাপি। আমরা একটা ভদ্রলোক, ভদ্র ভাষায় কথা বলতে হয়, কিন্তু এদেরকে বলা উচিত ব্যাংক ডাকাত। কয়দিন আগে পার্লামেন্টে এরাই তুলে ধরছিল মাত্র 20 জন, এটা বলছি আমি 1-1.5 বছর আগে, তাদের কাছে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় 17,000 কোটি টাকা। টাকা উদ্ধার হয় নাই। ওই যে প্রতিমন্ত্রীর কথা বললাম তিনি বলেছেন প্রতি বছর 92,000 কোটি টাকা নাকি বিদেশে পাচার হয়। আমরা তো এই কথা আগে বলছি, আমাদের কথা বাদ দেন ওরা বলছে। তাহলে এই দুরবস্থার মধ্যে যখন দরকার ছিল, মানে আপনি পরিবার চালাইতে গেলে কারোর কাছে টাকা পাবেন, লুট করছে, টাকাটা আদায় করে সংসার ভালো চালাবেন, আপনি টাকা আদায় করলেন না, বরঞ্চ ওদের আরো লুটপাটের সুযোগ করে দিলেন। তাহলে এই বাজেট কি ভাই আপনার আমার কল্যাণ করতে পারবে? পারবে না। বরঞ্চ এই বাজেটের মধ্য দিয়ে তার রাষ্ট্র চালাইতে গেলে
সরকার ঠিক রাখতে গেলে পুলিশ, বিডিআর, আর্মি, কর্মকর্তা, কর্মচারী, আমলা, মন্ত্রী তাদের পুষতে গেলে আপনার আমার পকেট কেটে নিয়ে টাকা তুলে ওইটা করতে হবে। টাকা তোলার বুদ্ধি সহজ, জিনিসপত্রের দাম বাড়ায় দেয়, ডিমের দাম সিন্ডিকেট করে, ভাঙে না। বিদ্যুতের দাম বাড়ায়, পানির দাম বাড়ায়, ডিমান্ড চার্জের নামে দাম বাড়ায়, কোনো দিকে দাম কমে না, কথায় কথায় ভ্যাট ট্যাক্স বসায়। অর্থাৎ সরকার চালাইতে গেলে, দুর্নীতিবাদদের প্রশ্রয় দিতে গেলে জনগণের পকেট কাটার কোনো বিকল্প তার সামনে নাই। তাহলে এই তো সরকারের অবস্থা। তাইলে এইবার আপনি বলেন তো ভাই, যদি কোনো গণতান্ত্রিক সরকার হতো, যদি কোনো জনগণের সরকার হতো, তাহলে কি সেই কাজ করতো? করতো না। আমরা তাই পরিষ্কার ভাষায় বলতে চাই, এইটা হচ্ছে বিনা ভোটের সরকার, এইটা গণতান্ত্রিক সরকার, এইটা জনগণের স্বার্থ হানিকর সরকার। তাই সে আজ লুটপাটের রাজত্ব কায়েম করে নিজের রাজত্ব রক্ষা করে চলেছে। লুটপাটের কথা আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম, দুর্নীতির কথা বলে আসছিলাম। আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে মেশিন যেমন তার ফল তেমন। আমাদের সরকার এবং অর্থনীতি যে দুর্বৃত্তায়িত ধারায় চলে, যে দুর্বৃত্তায়িত অর্থনীতি এবং রাজনীতি চলে, তার অনিবার্য পরিণতি হলো এই দুর্নীতি এবং লুটপাট। দুর্নীতি কোথায় পৌঁছেছে কল্পনা কেউ করতে পারেন? একজন পুলিশের প্রধান ছিল, তার সম্পত্তির ইয়াপ্তা নাই, কেউ কল্পনা করতে পারেন? একজন সরকারি কর্মচারী এখনো আছে। এই যে আমরা বিভিন্ন জায়গায় কি বলে ট্যাক্স টক্স দেই, ওইখানে যদি কোনো বিপদে পড়ি আপিল বিভাগের চেয়ারম্যান তাকে বানানো হয়েছে। কল্পনা করেন, এই রাষ্ট্রীয় সর্বোচ্চ ব্যাংক সোনালী ব্যাংক, তারও ডিরেক্টর বানানো হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান মজুর। আর ছোটখাটো নাম আসে না। এই সেগুন বাগিচায় থাকে ডাক্তার দিলীপ রায়, হোমিওপ্যাথির ডাক্তার, তার নাকি 1000 কোটি টাকা। আর একজন আওয়ামী লীগের ভালো লোক এখান থেকে যান, তাকে ডেকে জিজ্ঞেস করেন যে ভাই চলেন এক কাপ লাল চা খাই, ওনার কাছ থেকে শুনতে পারবেন এই ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা কত টাকা। এই হচ্ছে দুর্নীতির খতিয়ান, ওরা আজকে ঢেকে রাখতে পারছে না। আমরা প্রশ্ন করতে চাই, তাইলে কি হঠাৎ করে বেরোলো? মোটেই না, প্রতি মুহূর্তে ছিল, কিন্তু সরকারের মদদে দুর্নীতি হয়েছে, সরকারের মদদে এরা রক্ষা করে চলেছে। কদিন আগে ভাই কুরবানি ঈদ গেল না? এই অনেকদিন পরে, আমি আগে শুনি নাই, আপনারা শুনতে পারেন, এইবার কুরবানি ঈদে আমরা একটা দেখা পেলাম। গরু ছাগলের মধ্যে কি গরু ছাগল বলেন তো? উচ্চবংশীয় গরু ছাগল, শুনছেন না? তো উচ্চবংশীয় গরু ছাগলের সাথে উচ্চবংশীয় লুটপাটকারীদের আমরা দেখা পেলাম। আর এই লুটপাট চালাচ্ছে উচ্চবংশীয় ক্ষমতাধরদের কারণে, সবই উচ্চবংশের ব্যাপার। তাহলে এই অবস্থা এমনিতে তৈরি হয় নাই, দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। ফলের বিড়াল বেরোতে শুরু করেছে। আমি এইটা নিয়ে বেশি উদাহরণ দেবো না, দুইটা কাহিনী বলে শেষ করি, কারণ এই গল্পর শেষ নাই। আরব রজনীর কথা শুনেছি, 1000 রাতে কাহিনী শেষ হয় না। এই কাহিনী তাই। ওই যে মতিউরের একজন বিবির কথা শুনলেন না? উনি নাকি মাস্টার ছিলেন তিতুমির কলেজে, মাস্টারি ছেড়ে দিয়ে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছে, তার আগে সম্পত্তি কায়েম করেছে। গতকাল আওয়ামী লীগের একজন নেতা বলেছে, আমাকে অন ইয়ারে কিছু বলেছে, অফ ইয়ারে বলেছে, বলে দিতে চাই। আমি বললাম, তুমি যে ভাই ওই অঞ্চলের মানুষ, রাজনীতি করো, তোমাকে ছাত্র আন্দোলন থেকে চিনি, তাই এই যে একজন উপজেলা চেয়ারম্যান বিনা ভোটে হলো কিভাবে? প্রিন্স ভাই আর বললেন না। আমি কেন? তারে কেউ চেনে না, সে অন্য 5 জন দাঁড়াইছে লোকাল এমপি, অন্য 5 জনকে ডাকে বলছে যে তোমরা যদি না বসো খবর আছে। সবাই বসে গেছে, খাম ধরাই দিছে, উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে এই মহিলা। তাইলে ক্ষমতায় খুঁটির জোর ছাড়া যে হয় নাই, এইটা কি বলা দরকার আছে? বলা দরকার নাই। কালকে থেকে ফেসবুকে দেখছি একটা নাবিল গ্রুপ, তার পিয়নের নামে 1000 কোটি টাকা দেওয়া হয়েছে। তা গতকাল আমি একটা টেলিভিশনে গেছিলাম, সেইখানে একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন,
আরেকজন আওয়ামী লীগেরও নেতা ছিলেন। ওই সাংবাদিক ভাই আমাকে ডকুমেন্ট দেখালো, বলল যে ভাই এই মতিউরের নামে আমি 2021 সালে রিপোর্ট করেছিলাম। মতিউর রহমানের ক্ষমতা হচ্ছে সাইফুর রহমানের বেডরুমে যাইতো বিএনপির অর্থমন্ত্রী, আর কিবরিয়া সাহেবেরও বেডরুমে যাইতে পারতো, আর অনির্বাণের সরকারও তাকে সমর্থন করেছে। তাইলে এবার বোঝেন, তাহলে এই যে দুর্নীতি, অনেক সময় ব্যক্তি বলছি তার পেছনটা না বুঝলে হবে না, এইটা চলছে। আর নাবিল গ্রুপের পিয়ন দেখে আমাকে বললো যে ভাই আপনাকে বলি এইটা খালি এখন ওপেন করেন না, একটা টেলিভিশনের নাম বললো, বলে যে এই টেলিভিশনে আপনি তাকে ভালো চেনেন, ওর মালিককে আপনি চেনেন, বলে যে ও তো হাজার হাজার কোটি টাকা লোন নিছে ওই যে শিকদার গ্রুপের ব্যাগ তার সাথে লিয়াজো করে ওই কোম্পানির চেয়ারম্যান করেছে ওইখানকার পিয়ন দারোয়ান তাদেরকে, যাতে করে নিজের আধিপত্য রক্ষা করা যায়। এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এইখানে হয়তো আমি পিয়ন দারোয়ান তাদের কথা বললাম, কিন্তু একটু ভাবেন তো, যদি উপরের ইশারা না থাকে তাহলে খালি এই ধরনের পিয়ন দারোয়ান দিয়ে কি করা সম্ভব? সম্ভব না। তার মানে আজকে এই সব দুর্নীতির উৎপাদনের প্রশ্রয় হচ্ছে। সুতরাং আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলতে চাই যে দুর্বৃত্তায়িত অর্থনীতি এবং রাজনীতি এই দুর্নীতি লুটপাট তৈরি করেছে। আসেন আজকে এই দুর্বৃত্তায়িত অর্থনীতি রাজনীতি ভেঙে বামপন্থার পথ ধরি, দুর্নীতি উচ্ছেদ করি, দেশ বাঁচায়। এই ছাড়া আমাদের সামনে আর কোন পথ। পরিষ্কার করে বলি, হ্যাঁ অন্য পথ অন্যরা দেখেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি তো আছেন, না বললেও তো আবার চলে না। ভারতে গেলেন, ভালো কথা, আপনি যাইতে পারেন, পাশের দেশ ভালো সম্পর্ক থাকবে, তাও ভালো কথা। কয়দিন পরে চীনে যাবেন, যান, কোনো অসুবিধা নাই। তারে বাবা, আপনি যে পাশের বাড়িতে যা গেলেন, তা পাশের বাড়ির সাথে আপনার কি কি সমস্যা ছিল? আমার দেশের স্বার্থ কি ছিল? আপনারা শুনে রাখেন, কমিউনিস্ট পার্টি বহুদিন ধরে প্রধান সমস্যা 54টা নদী ভারতের উৎপস্থল থেকে আমাদের এখানে আসে। এই নদীর মালিকানা আন্তর্জাতিক, ওরা ঠিক মতো পানি দেয় না। তিস্তায় শুকনা মৌসুমে আমার 2 কোটি মানুষ, তারা কর্মক্ষেত্র তৈরি করতে পারে না, আর পানির সময় পানি ভাসিয়ে দেয়। তাহলে তুমি তো 1 নম্বরে যে পানি নিয়ে আলোচনা করবা, তিস্তা নিয়ে আলোচনা করবা। আমার দেশে বাণিজ্য ঘাটতি, ওরা $1000 বিলিয়ন বাণিজ্য করে, আমরা করতে পারি না। তাহলে তো তুমি যে সেটা নিয়ে আলোচনা করবা, সীমান্তে আমার বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে, তুমি তো সেইটা নিয়ে আলোচনা করবা। ওই আমরা তো তা দেখলাম না। বরঞ্চ তিস্তা প্রকল্পের নামে ভারত এবং চীন বাংলাদেশকে যে ক্রিয়ানক করতে চায়, এইটাকে বাইপাস করার জন্য তিস্তার পানি যাতে ঠিক মতো না যায়, ভারত একটা প্রস্তাব দিল, তারা বাংলাদেশে এসে সমীক্ষা করবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই, ধরেন আমি আপনার বাড়িতে যে সমীক্ষা করার কথা বলছি, যে আপনার কতটুক লাগবে না লাগবে, তা কত বড় আহম্মক আপনি, সেইটাই আপনি রাজি হন। কারণ আপনারটা আপনি ঠিক করবেন, অন্যকে তো বলার দরকার নাই। সেই কাজটা উনি করলেন। উনি কি করলেন? রেলপথ দিয়ে দেবেন। হ্যাঁ, ট্রানজিটকে আমরা অস্বীকার করবো না, কিন্তু আমরা এখান থেকে নেপাল, ভুটানে যেতে চাই। আমাদের এইখানে যে সাউথ এশিয়ান যে কানেক্টিভিটি, পুরোটা চাই। এইটা না দিয়ে একতরফা এই যে যোগাযোগ, এইটা বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। ওইটা দিয়ে কি আসবে? মানুষ আসবে, গ্যাং আসবে, না সাপ আসবে, না আমস আসবে? আমরা তো তা জানি না। আমরা তাই বামপন্থীদের পক্ষ থেকে গতকাল বলেছি, অবিলম্বে সব চুক্তি উন্মুক্ত করো। উন্মুক্ত ছাড়া, জনগণের সম্মতি ছাড়া দেশ বিরোধী কোনো চুক্তি হলে আমরা বামপন্থীরা তা মেনে নেব না। উনি এরপরে চীনে যাবে, টাকা লাগবে, টাকা। টাকা তো নাই, আমি হিসাব দিলাম না, আমি কোট করতে চাই না, কারণ আমরাও খবর জানি। বাংলাদেশ ছোট দেশ, ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি করে আর ওই সচিবালয় কি হয় সব খবর পাই। মাঝে একজন, আমি নাম না বলি, ওই যে ওনার সাথে গেছিলেন সফরে, তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করছে, ভাই দেশের আর্থিক অবস্থা কি? একজন এইরকম অর্থের পরগুলো, সে বলছে ভাই এই আলোচনা করেন না, অন্য আলোচনা। কেন? আমি কইতে পারি না। তাহলে কইতে পারি না, তাহলে বাঁচার জন্য তো টাকা লাগবে, হাতড়াচ্ছেন। আমরা বলতে চাই, ফোলের বিড়াল বেরিয়ে দিয়েছে,
আমাদের এখনকার অর্থমন্ত্রী, উনি একটু বয়োজ্যেষ্ঠ লোক, প্রায় 80-র মতো বোধহয় বয়স। উনি একটা সত্যি কথা বলে ফেলছে, পত্রিকা পড়েন কিনা জানি না। উনি বলছে আমাদের টাকা লাগবে, তো বিশ্ব ব্যাংক দিক, IMF দিক, টাকা লাগবে, আর ওই টাকা নিতে গেলে আমার শর্ত মানতে হবে, তাই আমি করছি। শর্ত কোনটা? মানে বলছে বিদ্যুতের দাম বাড়াতে হবে বছরে 3 বার, 3 বছরে না 4 বছরে, বা 3 বছরে 12 বার, বছরে 4 বার, ওইটা মানে। কিন্তু ওরা বলেছে খেলাপির উদ্ধার করো, ওইটা কি মানে? মানে না। তার মানে বড় লোকের সরকার বড় লোকের স্বার্থ রক্ষা করে গরিবের পকেট কাটে। আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, দেশে দেশে যান, কিন্তু বাংলাদেশের স্বার্থ বিক্রি করে কোন ঋণ নেওয়া চলবে না। বাংলাদেশের স্বার্থ বিক্রি করে আগামী প্রজন্মকে ঋণগ্রস্ত করা চলবে না। এইটা যদি হয়, বামপন্থীরা উঠে দাঁড়াবে। শেষে আরেকটি কথা বলতে চাই, এ তো লুটপাটের আমি 1%ও বললাম না। ব্যাংক খালি হয়েছে জানেন, শেয়ার বাজার খালি হয়েছে জানেন, কে না জানে? দরবেশ আছে, কে না জানে? সালাম আছে, কে না জানে? শিকদার গ্রুপ আছে, কে না জানে? পথে এই দলের লোকজন আছে, কে না জানে? আনার আছে। দুর্ভাগ্য আমাদের, একজন এমপি মারা গেল, আমরা তার জন্য শোক করবো কি? তার দুর্নীতির খতিয়ান বেরোচ্ছে। আওয়ামী লীগের ওইখানে সব নেতাগোতা ধরা পড়তেছে। ওইটা একটা চোরাচালানি সর্বরাজ্য হয়ে গেছে, পথ ব্যবহার করছে এই জায়গায়, অর্থাৎ সারা দেশটা লুটপাটে রাজত্ব করছে। সুতরাং টোটকা ওষুধ দিয়ে কাজ হবে না। এই জন্য আমরা বামপন্থীরা বলছি, এই দুঃশাসন হতে হবে, একই সাথে ব্যবস্থা বদল করতে হবে। বন্ধুগণ, এইটা কাজটা করবে কে? আমার শেষ কথা হলো, এই কাজ করতে হবে জনগণকে, জনগণকে এগিয়ে আসতে হবে। আমরা মাঠে থাকবো, আন্দোলনের সামনে থাকবো। আজকে দেশব্যাপী প্রোগ্রাম করছি। আজকের এই কর্মসূচি থেকে আমরা ঘোষণা করছি, আগামী 6 জুলাই শনিবার বাংলাদেশের সকল উপজেলায়, সকল থানায় দুর্নীতি বিরোধী সমাবেশ, বিক্ষোভ অনুষ্ঠিত হবে, অর্থাৎ আন্দোলন চলবে। আজকের এই সমাবেশ থেকে আপনাদের জানাতে চাই, আগামী 2রা জুলাই প্রেস ক্লাবে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সমাবেশ করবে, বাম গণতান্ত্রিক জোট। ওই সমাবেশ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করব। 2 তারিখের ওই সমাবেশ থেকে আমরা দুদকের সামনে অবস্থান দেব। দুদকের সামনে অবস্থান থেকে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান দেব। জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করব। বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার পর আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরাসরি অভিযান পরিচালনা করব। আর এই সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়কে আমরা বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি পালন করব। আজ সেই কর্মসূচির সূচনা হলো। আসেন আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের সাথে কণ্ঠ মিলিয়ে এই আন্দোলনে নামি, দেশ উদ্ধার করি, দেশকে বাঁচাই। শেষে আর একটি কথা না বললি না, এই যে এত টাকার গল্প শুনছেন, লুটপাটের কথা শুনছেন, তার মানে টাকা তো আছে ভাই, আছে না? একটা চোখ বন্ধ করে হিসাব মিলান তো, টাকাটা বানায় কে? ব্যাংকের গভর্নর টাকা ছাপাইলে কি টাকা হয়? হয় না। টাকা মানে আমার কৃষক উৎপাদন করে, কৃষক ক্ষেত্রে টাকা মানে আমার গার্মেন্টস শ্রমিক সহ শ্রমিকরা, তারা যেটা উৎপাদন করে বিদেশে যায়, রপ্তানি থেকে আসে। টাকা বানায় বিদেশে অবস্থানরত প্রায় 1.5 কোটি শ্রমিক। তাহলে যারা টাকা বানায় এরা আইন করে আইনিভাবে বেআইনিভাবে লুটপাট করে নেয়। তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে অভিযানের বামপন্থী কমিউনিস্ট পার্টির অন্যতম লক্ষ্য হল ওদের খাট ধরে টাকা আদায় করে জনগণের কল্যাণে ব্যয় করা। আমরা দাবি জানাই, অনতিবিলম্বে যারা সেন্ডম করেছে তাদের নাম প্রকাশ করা হোক, গলায় গামছা দিয়ে পাচারের টাকা ফেরত আনা হোক। আমাদের দাবি হলো ঋণ খেলাপিদের নাম প্রকাশ করা হোক, গলায় গামছা দিয়ে তাদের জেলে ভরা হোক, তাদের কাছ থেকে টাকা আদায় করা হোক এবং এই টাকা জনকল্যাণে ব্যয় করা হোক। আমরা জানি এই শাসকরা এই কাজ করবে না। এইটা করতে গেলে শাসকদের বিপরীতে বাম গণতান্ত্রিক নীতিনিষ্ঠ
বিকল্প উত্থান ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। আমরা সেই লক্ষ্যেই আমাদের সব কাজ পরিচালনা করব। আসুন সেই সংগ্রামে আমরা একাত্ম হই এবং এই দুঃশাসন হটাই, লুটপাট হটাই, দেশ বাঁচাই।